মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের শিট অনুযায়ী শিট তৈরি করা হয়েছে, সেকেন্ড সেমিস্টারে শিট অনুযায়ী আমি কিছু আলোচনা করব। এখন শিটের 1 নঙে দেখি আমরা কি আছে। শিটের 1 নঙে আছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই উইথ এক্সাম্পল। তোমাদের এই সংজ্ঞা সহ প্রকারভেদ লিখতে হবে। এখানে অ্যাডজেক্টিভের কথা উল্লেখ আছে, তা আমি আজকে অ্যাডজেক্টিভই তোমাদের আলোচনা করব। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা বুঝতে চেষ্টা করব অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ মিনস হচ্ছে বিশেষণ। বিশেষণ দ্বারা কারো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ এগুলো প্রকাশ পায়। আচ্ছা, তাহলে আমরা 1 নঙে দেখি কি আছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা আগে জানবো, তারপর জানবো ক্লাসিফিকেশন। ডেফিনেশনে দেখি আমরা কি আছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কি অ্যাডজেক্টিভ মিনস হচ্ছে বিশেষণ, মানে যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ ওগুলোই আমরা প্রকাশ করি অ্যাডজেক্টিভের মাধ্যমে। যেমন এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, যেমন রনি ইজ এ গুড বয়। এখানে রনি হচ্ছে নাউন। আমরা কি বলেছিলাম, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের, এই নাউনের আমরা কি প্রকাশ করছি, গুড বয়, ভালো ছেলে। রনি যে একজন ভালো ছেলে, তার গুণটা আমরা এখানে প্রকাশ করছি। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে গুণ। আর নাউন বা প্রোনাউন মিনস, সেটা তো আমরা জানি, নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর নাম, আর নাউনের পরিবর্তে যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন কি উই, দে, হি, সি, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ বলতে কি দাঁড়ালো, যে আমরা কোনো নাউন বা প্রোনাউন এর কি বুঝতে পারি, দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আমরা ক্লাসিফিকেশনে যাই, অ্যাডজেক্টিভের প্রকারভেদ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। কত প্রকার অ্যাডজেক্টিভ? 4 প্রকার, মানে 4 ধরনের অ্যাডজেক্টিভ আছে। আমরা এগুলো সম্পর্কে এখন আলোচনা করব। যথা দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মিনস আমরা জানি যে গুণ, গুণটা বোঝায় আর কি, দোষ গুণ যেটাই বলি আমরা, কোয়ালিটিতে আমরা ওইটাই বুঝি। এখানে বলছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তার মানে হচ্ছে গুণবাচক বিশেষণ। তাহলে দেখো, আমরা উদাহরণের মাধ্যমে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, যেমন হি ইজ এ গুড ম্যান, তিনি একজন ভালো মানুষ। এই হিটা হচ্ছে প্রোনাউন আর এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রোনাউনের কোন গুণটা প্রকাশ করেছে, যে সে ভালো মানুষ, তিনি একজন ভালো মানুষ, মানুষের গুণ সম্পর্কে আলোচনা করেছে। সেটা সেরকম দোষও হতে পারে, যেমন হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড ম্যান। দোষ গুণ দুইটাই বোঝায় তোমার কোয়ালিটিতে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মিনস গুণবাচক বিশেষণ। সেখানে আমরা ব্যক্তি বা বস্তু, নাউন বা প্রোনাউনের গুণ দোষ এগুলো প্রকাশ করতে পারি। এখানে আমরা সে মানুষের একটা ভালো গুণ প্রকাশ করেছি, সে ভালো মানুষ, তিনি একজন ভালো মানুষ। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে মোট কথা নাউন বা প্রোনাউনের আমরা দোষ গুণটা প্রকাশ করব, প্রকাশ পাই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মাধ্যমে। আচ্ছা, সেকেন্ড নাম্বারে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মিনস এখানে বুঝিয়েছে পরিমাণ, মানে পরিমাণ বাচক বিশেষণ। কোয়ান্টিটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সেটা হচ্ছে পরিমাণ বাচক বিশেষণ। সেটা কি, কোনো নাউন বা প্রোনাউনের আমরা কি বুঝাই এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে কোনো নাউন বা প্রোনাউনের আমরা পরিমাণটা বুঝাবো এই কোয়ান্টিটিতে। আমরা এক্সাম্পলটা দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, উই হ্যাভ সাম ম্যাঙ্গোস,
সাম মিন্স এখানে কিছু পরিমাণ বুঝিয়েছে, মানে আমার কিছু আম আছে। সেটা লিটলও হইতে পারে, কম পরিমাণও হতে পারে। যেমন দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড বা পট, যেটাই, এটা সামও হতে পারে, লিটলও হতে পারে। কম বা বেশি পরিমাণ বুঝায় এখানে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে আমরা কি নাউন বা প্রোনাউনের কি জানতে পারবো? পরিমাণ সম্পর্কে জানতে পারবো। সেটা কম হতে পারে, বেশি হতে পারে। সেটাই এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো, উই হ্যাভ সাম ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস এখানে হচ্ছে আমার কিছু আম আছে, এটা বুঝিয়েছে। এখন সেটা তুমি কমও বুঝাতে পারো, মাছ আবার বেশি বুঝাতে পারো। ওই সাম, মাছ, লিটল সবকিছুই বুঝায়। মোট কথা পরিমাণটা এখানে নির্দেশ করে। আচ্ছা, তারপর দেখো 3 নঙে কি আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। এই অ্যাডজেক্টিভে আমরা কি বুঝি? এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আমরা কি বুঝি? নাউন বা প্রোনাউনে এখানে কোনো সংখ্যা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। যেমন দেখো, এক্সাম্পলটা আমরা খেয়াল করি। আই হ্যাভ 2 ক্যাটস। আমার 2টি বিড়াল আছে। এই যেখানে সংখ্যাটা বোঝানো হয়েছে। কয়টি বিড়াল আছে? আমার 2টি বিড়াল আছে। সেরকম তুমি অন্য উদাহরণ দিয়েও বলতে পারো। এখানে আই দিয়ে আমি করেছি, তুমি উই দিয়ে করতে পারো। উই হ্যাভ মেনি বুকস, সেটা সরি উই হ্যাভ 5 বুকস, এটা বলতে পারো। তারপরে অন্যটাও বলতে পারো তুমি, যে উই হ্যাভ বা আই হ্যাভ 5 অ্যাপেলস। মোট কথা এখানে সংখ্যাটাই নির্দেশ করে। এই সংখ্যাবাচক অ্যাডজেক্টিভে তোমার নাউন বা প্রোনাউনের সংখ্যাটাই নির্দেশ করে। আচ্ছা, তারপর 4 নংটা একটু ব্যতিক্রম, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে কি হচ্ছে? নাউন বা প্রোনাউন থেকে উদ্ভূত হয়। এটা একটু জটিল, আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটার ডেফিনেশনটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন, সরি, এই অ্যাডজেক্টিভটা যেসব অ্যাডজেক্টিভ তোমার প্রোনাউন থেকে উদ্ভূত হয় সেটাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মানে প্রোনাউনটাই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মিন্স সর্বনাম বাচক বিশেষণ। ওইখানে প্রোনাউনগুলোই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে তোমাদের কাছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। প্রোনাউনগুলোই অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বিশেষিত হচ্ছে। যেমন দেখো, এখানে বলেছে দিস ইজ মাই হাউস। হাউস হচ্ছে নাউন, নাউনের আগে প্রোনাউনটা ইউজ হয়ে এই প্রোনাউনটাই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে নির্দেশ করছে। মাইটা হচ্ছে কিন্তু একটা প্রোনাউন। তাহলে এখানে প্রোনাউনটা কি হচ্ছে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে প্রোনাউনটাই অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বিশেষিত হচ্ছে। তারপর দেখো, যেমন এটি হয় আমার বাড়ি, এখানে মাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তারপর দেখো, নেক্সট আমরা এক্সাম্পলটা দেখি। আই টুক দিস বুক। আমি বইটি নিয়েছিলাম বা নিলাম, এই বইটি নিলাম। এখানে দেখো, এখানে দিসটা, এই যে বুক হচ্ছে নাউন, নাউনের আগে আমরা কি ইউজ করছি? প্রোনাউন ইউজ করছি, দিস। এই দিসটাই তোমার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আমরা আমাদের এই অ্যাডজেক্টিভটা কোথা থেকে সৃষ্টি হলো? প্রোনাউন থেকে। তাহলে আমাদের ডেফিনেশনের সাথে আমরা মিল পাচ্ছি, যে অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে উদ্ভূত হয়, মানে প্রোনাউন থেকেই তার সৃষ্টি, সেটাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপর দেখো, শি লস্ট হার পেন। সে তার কি কলমটি হারালো। এখানে হার, পেন হচ্ছে নাউন, আর হার হচ্ছে প্রোনাউন। তোমার এই নাউনের আগে যে প্রোনাউনটা ইউজ হয়েছে সেটা এই নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখানে হার হচ্ছে প্রোনাউন। তারপর আবার দেখো, দিস ইজ হিজ পেন। এটি তার কলম। এখানে হিজটা তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। দ্যাট মিনস তোমার প্রোনাউনটাই এখানে অ্যাডজেক্টিভ, প্রোনাউন থেকে এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমরা খেয়াল করো, শীটের 2 নঙে হচ্ছে আমাদের তোমার চেঞ্জ দ্য নাম্বার, আর হচ্ছে 3 নঙে হচ্ছে তোমার চেঞ্জ দ্য জেন্ডার। ওগুলো তোমাদের সিলেবাসের পেজ অনুযায়ী তোমরা এটা বাসায় পড়ে নিবে, আমি ওটা আলোচনা করছি না, খুব সহজ, তোমরা একটু পড়লেই পারবে। জাস্ট নাম্বার চেঞ্জ
সিঙ্গুলারকে প্লুরাল করতে হবে, আর ওখানে হচ্ছে মেসকুলিনকে ফেমিনিন করতে হবে। এটা তোমরা পারো, অনেক নিচের ক্লাস থেকে এগুলো পড়ে আসতেছে। এটা আমি আলোচনা করছি না, আমি তোমাদের 4 নং ইউজ অফ আর্টিকেলস ওটা আলোচনা করছি। এখানে বেশ কিছু রুল আছে তোমাদের সিলেবাসের পেজ নাম্বার অনুযায়ী, শুধু এখানে ডি এর ইউজগুলাই এখানে আছে। এ এবং এন এর ইউজটা আমাদের ফার্স্ট সেমিস্টারে এটা হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের হচ্ছে ডি এর ইউজটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি ডি এর ইউজটা। প্রথমে কি লেখা আছে দেখো, দ্য ক্যাট লুকস বিউটিফুল, বিড়ালটি দেখতে সুন্দর। এখানে নির্দিষ্ট করে একটা বিড়ালের কথা বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে। ওই নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে আমরা ডিটা ইউজ করেছি। মানে নির্দিষ্ট করে যখন আমরা বুঝাবো যে দ্য ক্যাট, দ্য ডগ, এই কুকুরটি, এই বিড়ালটি, যখন আমরা নির্দিষ্ট করে বুঝাবো তখন আমাদের ডি ইউজ করতে হবে। আচ্ছা, বি নম্বরে দেখি ওপেন দ্য বুকস। এখানেও ঠিক একই রুল, তোমার বক্সটা নির্দিষ্ট করে ওই বক্সটাই খুলতে বলেছে, যে বাক্সটি খোলো। নির্দিষ্ট করে একটি বাক্সকে বোঝানো হয়েছে, ওই জন্য ওখানে তোমার ডি ইউজ হয়েছে। সিতে দেখি আমরা দ্য কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদেরকে কি দেয়? দুধ দেয়। এটা তোমাদের সম্পূর্ণ এটা গাভী জাতিকেই বোঝানো হয়েছে, যে গাভী জাতি বা গরু জাতি যেটাই বলি আমরা, যে আমাদেরকে দুধ দেয়। এখানে দা কাউ বলতে তোমাদের সম্পূর্ণ গরু জাতি বা গাভী জাতিকে বোঝানো হয়েছে। তারপর ডিতে আমরা দেখি দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। এখানেও ঠিক একই, তোমার কাউয়ের মতো কুকুর জাতিকে বোঝানো হয়েছে। সমস্ত কুকুর জাতিকে এখানে বোঝানো হয়েছে যে তারা খুব বিশ্বস্ত, মানে প্রভুভক্ত প্রাণী। এখানে ফেথফুল মিন্স এটাই বুঝিয়েছে যে তারা খুব প্রভুকে মান্য করে, প্রভুভক্ত প্রাণী। এখানে আমরা দি ইউজ করব। তারপর দেখো এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। জগতে যাহা একটি করে আছে, যেমন চন্দ্র, সূর্য, ওগুলো কি, ওগুলোর আগে আমাদের ডি ইউজ করতে হয়। জগতে যাহা একটি করে আছে, যেমন আকাশ, চন্দ্র, সূর্য, এগুলো কিন্তু একটি মাত্রই। ওই কারণে কি দ্য সানের আগে তোমার এখানে কি ব্যবহার হচ্ছে? সূর্য, সূর্যের আগে তোমার ডি ইউজ হয়েছে সানের আগে। আবার দেখো ইস্ট, এখানে একটা দিকের বর্ণনা দেওয়া হয়েছে, পূর্ব দিকে, ওইটাও ঠিক। তো তার আগে আমাদের ডি ইউজ হয়েছে, পূর্ব দিকে উঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপর দেখে আমরা ঠিক একই পূর্বেরটার মতোই, দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতের বেলা আলো দেয়। ঠিক চাঁদ ও মুন কিন্তু আমাদের একটিই আছে জগতে, সেজন্য তার পূর্বে আমাদের ডি ইউজ হয়েছে। তারপর আমরা যাই যে বিভিন্ন তোমার নদী, সাগর, পর্বত, ওগুলোর নামের পূর্বে আমাদের অবশ্যই ডি ইউজ করতে হবে। তাহলে এই যে যমুনা, যমুনা কিন্তু একটি বড় নদীর নাম। ঠিক যমুনার যে যেমন আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক তেমনি যমুনার পূর্বে আর্টিকেল দিয়ে আমাদের ইউজ করতে হবে। যেমন দেখো দ্য যমুনা ইজ এ বিগ রিভার, যমুনা একটি বড় নদী। তারপর আমরা নেক্সট দেখি কি আছে, মিনা লিভস নিয়ার দ্য পদ্মা রিভার, মিনা কোথায় বাস করে? পদ্মা নদীর নিকটে বাস করে। পদ্মাও একটি বড় নদী, পদ্মা, তাই সেই জন্য তার আগে আমরা দি ইউজ করেছি। আচ্ছা, নেক্সট দেখি দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য মেঘনা রিভার, মেঘনা নদীতে কি অনেক মাছ আছে। আমরা তো জানি নদীতে মাছ থাকে, ঠিক এই নদীটাকে আমরা কি, মেঘনার এমটা আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। নদীর আগে আমাদের অবশ্যই, নদীর নামের আগে আমাদের অবশ্যই ডি ইউজ করতে হবে, এই জন্য আমরা এখানে ডি ইউজ করেছি। নদীর নামে পূর্বে আমাদের অবশ্যই আর্টিকেল ডি ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি এখন আমাদের ডি ইউজে আরো কিছু আমাদের আছে, যেমন পবিত্র ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মের যে পবিত্র মহাগ্রন্থগুলো আছে ওগুলোর পূর্বেও অবশ্যই আমাদের ডি ইউজ করতে হবে। যেমন দেখো হি রিসাইটস দ্য কোরআন,
তিনি কোরআন তিলাওয়াত করেন। কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ। কোরআনের কিউ ক্যাপিটাল লেটার ইউজ হয়েছে এবং তার পূর্বে অবশ্যই আমাদের দি ইউজ করতে হবে। আচ্ছা, কেতে দেখি কি আছে। আই লাইক টু রিড দ্য বাইবেল। আমি বাইবেল পড়তে পছন্দ করি। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। ঠিক বাইবেলের পূর্বে আমরা এখানে ডি ইউজ করেছি। নেক্সট দেখি কি আছে। দ্য রামায়ণ, হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ। ঠিক রামায়ণের আগেও তোমাদের দি ইউজ হয়েছে এবং এ গ্রেট বুক, তার পূর্বে এই আর্টিকেলটা ইউজ হয়েছে। দ্য রামায়ণ ইজ এ গ্রেট বুক। রামায়ণ হলো একটি মহাগ্রন্থ। আচ্ছা, তারপর দেখি আমরা নেক্সটে কি আছে। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। এখানে একটি বার্ডকেই নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে পাখিটি আকাশে উড়ে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই জন্য বার্ডের পূর্বে আমরা দি ইউজ করেছি। এবং স্কাই, আগে বলেছি আমি স্কাই জগতে যাহা একটি করে আছে, স্কাই কিন্তু একটি আকাশ। সেই আকাশের পূর্বে অবশ্যই আমাদের আর্টিকেল দি ইউজ করতে হবে। নেক্সট আমরা দেখি কি আছে। দ্য ডগ ইজ বার্কিং। বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। তাহলে এখানে ওই যে কুকুরটি ঘেউ ঘেউ করছে ওই একটি কুকুরকে নির্দিষ্ট করে বলা হয়েছে, এজন্য তার পূর্বে আমাদের দি ইউজ করতে হয়েছে। তারপর দেখি আমরা, আমি আগেও বলেছি নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, এগুলো নামের পূর্বে আমাদের দি ইউজ করতে হবে। ঠিক তেমনি দ্য হিমালয়স লুকস ভেরি বিউটিফুল। হিমালয় কিন্তু একটা বড় পর্বতের নাম। ঠিক তার পূর্বে আমাদের কি ইউজ করতে হয়েছে? দি। তাহলে আমাদের এই 4 নংয়ের সম্পূর্ণ আলোচনায় হচ্ছে আমাদের ইউজ অফ আর্টিকেলস দি এর আমরা এখানে ব্যবহার করেছি। তোমাদের পেজ নাম্বার অনুযায়ী শুধুমাত্র এই সেমিস্টারে দি এর ইউজটাই আছে। নেক্সটে আমরা তোমাদের 5 নং আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা নেক্সটে 5 নংয়ে তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে টেন্সের উপরে, যে পাস্ট টেন্স কাকে বলে। তোমার পাস্ট টেন্সের ডেফিনেশনটা লিখতে হবে। আর পাস্ট টেন্স কত প্রকার ও কি কি উদাহরণ সহ তোমাদের লিখতে হবে। আমি আলোচনা করছি, খেয়াল করো। পাস্ট টেন্স, পাস্ট মিনস হচ্ছে অতীত। আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্রেজেন্ট টেন্স সম্পূর্ণটা খুব ভালো করে পড়েছি। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানের কাজগুলো আমরা বুঝিয়েছি। আর পাস্ট টেন্স হচ্ছে অতীতে, মানে অতীত যেটা গত হয়ে গেছে, গতকালের ঘটনা বা তার আগের দিনের ঘটনা, ওই ঘটনার উপর ভিত্তি করেই তোমার হচ্ছে পাস্ট টেন্সের আলোচনা। আমরা তাহলে আগে ডেফিনেশনটা দেখি পাস্ট টেন্স কাকে বলে। খেয়াল করো কি বলেছে পাস্ট টেন্সে। আচ্ছা, টেন্স 3 প্রকার আমরা তো জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমান কাল, পাস্ট হচ্ছে অতীতকাল, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা সামনে আসছে সেটা হচ্ছে ফিউচার। আমরা আজকে পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। আচ্ছা দেখো, কোশ্চেনটা ছিল পাস্ট টেন্স কাকে বলে। দেখো আমি অ্যান্সারটা লিখেছি, যে ভার্ব দ্বারা, ভার্ব মিন্স হচ্ছে ক্রিয়া বা কাজ, কর্তা যে কাজটা করে, সাবজেক্ট যে কাজটা। যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, এই পড়ানোটা হচ্ছে ভার্ব এখানে। ঠিক বলেছে, যে ভার্ব দ্বারা কোনো কাজ পূর্বে বা অতীতে সম্পন্ন হয়েছিল এরূপ বুঝায় তাকে পাস্ট টেন্স বলে। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করি ডেফিনেশনটা কি বলেছে। যে ভার্ব দ্বারা কোনো কাজ পূর্বে বা অতীতে, মানে যে কাজটা তোমার পূর্বে বা অতীতে কি কাজটা হয়েছিল, শেষ হয়ে গিয়েছিল বুঝায়, সেটাকে কি বলে? পাস্ট টেন্স বলে। যে কাজটা অতীতে হয়েছিল, যেমন ধরো গত আমি তোমাদের যে 2টা ক্লাস নিয়েছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, তাহলে আমি বলতে পারি যে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার আর বিষয়টি অনলাইনে ক্লাস নিয়েছিলাম, তার মানে এটা অতীত হয়ে গেছে। এখন যেটা নিচ্ছি সেটা কিন্তু বর্তমানে আমি ক্লাস নিচ্ছি, কিন্তু যখন তোমরা আগামীকাল এই ভিডিওটি দেখবে তখন কিন্তু সেটা পাস্ট টেন্সে হয়ে গেল। আমি ক্লাসটা আজকে তোমাদের নিয়েছিলাম, তোমরা পরদিন দেখেছো, তার মানে অতীতে কাজটা ঘটে গেছে, যে কাজটা আগে সম্পন্ন হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, আমরা এবার ইয়েটা দেখি, তোমার এক্সাম্পলটা দেখি পাস্ট টেন্সের। যেমন দেখো, উই ওয়েন্ট দেয়ার।
আমরা স্ট্রং অ্যান্ড উইক ভার্ব পড়েছিলাম, সেখানে কি ছিল, ভার্বের 3টা রূপ ছিল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সেখানে আমরা ভার্বের 3টা রূপ পেয়েছি, ঠিক সেখানকার পাস্ট রূপটাই আমরা এখানে ইউজ করব। আমরা যে ভার্বের 3টা রূপ পেয়েছিলাম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আমরা সেকেন্ড রূপটাই পাস্ট টেন্সে ইউজ করব। যেমন দেখো, উই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, কাজটা শেষ হয়ে গেছে, সেখানে আমরা গিয়েছিলাম। এই অতীতের কাজটাকেই বোঝানো হচ্ছে পাস্ট টেন্সের কাজ, মানে অতীতের কাজের বর্ণনা। আচ্ছা দেখো, আমরা এবার ক্লাসিফিকেশনে যাই। পাস্ট টেন্স 4 ভাগে বিভক্ত। ঠিক আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যেভাবে পড়েছি সেম একইভাবে পাস্টেও তাই এবং ফিউচারেও তাই। খেয়াল করো, পাস্ট টেন্স হচ্ছে 4 ভাগে বিভক্ত, যথা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরটা কি হচ্ছে, সরি, পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর 4 নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এই ক্লাসিফিকেশনটা একটু আলাপ করব। খেয়াল করো, পাস্ট ইনডিফিনিটে আমরা কি বুঝি, যে কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল কিন্তু তার ফল বর্তমান নেই, এরূপ বুঝালেই কি বুঝি আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝি। পাস্ট ইনডিফিনিট টেন্স মিন্স আমরা কি বুঝতে পারছি, যে কাজটা অতীতে সম্পন্ন হয়েছিল এবং তার ফল কিন্তু বর্তমানে নেই, কোনো ফল নেই, কাজটা সম্পূর্ণরূপেই শেষ হয়েছিল, সেটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তুমি ভাত খেয়ে কাজটা একদম সম্পূর্ণ করে ফেলেছো, ভাত খেয়েছিলে, তোমার ভাত খাওয়া এখানে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, এখানে কোনো ফল বাকি নেই, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও ঠিক তাই, আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করব। তারপর দেখি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা হচ্ছে যে কাজটা অতীতকালে চলছিল, যে কাজটা অতীতকালে চলছিল। যেমন আমি তোমাদের গতকাল ক্লাস নিচ্ছিলাম, অতীতে আমি এই সময় তোমাদের ক্লাসটা নিচ্ছিলাম, কাজটা চলতেছিল। তার মানে কি, কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলতে থাকলে এরূপ বুঝালে তখন কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যে কাজটা অতীতকালে চলছে। প্রথমে পাস্ট ইনডিফিনিটে কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এটার ফল, কোনো ফল বাকি নেই, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, কাজটা চলছে। যেমন আমি ভাত খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, ঠিক এরকম কাজটা চলছিল। আমরা এক্সাম্পলটা দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে তোমার ওয়াজ এবং ওয়ার ইউজ হয় সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তোমাদের আমরা তো ডিটেলে যাচ্ছি না, ক্লাস 4 হিসেবে আমরা জাস্ট তোমাদের টেন্সে হালকা কিছু ধারণা দিচ্ছি, কারণ আমরা উপরের দিকে যতই উঠবো আমরা ডিটেল জানবো, ঠিক আছে। তার পাস্ট কন্টিনিউয়াসের এখানে যেমন বাংলা রূপগুলো আছে, তারপরে আবার তোমার কিভাবে ইউজ করতে হয় সেটা আছে, সেটা আমরা যতই উপরের দিকের ক্লাসে উঠবো তখন সেটা আমরা আরো ভালোভাবে জানবো। এখন আমরা শুধু জাস্ট তোমাদের টেন্সের প্রাথমিক ধারণাটা দিচ্ছি, তোমাদের 5-এ যেন ইংলিশে কোনো সমস্যা না হয়, আমরা জাস্ট প্রাথমিক প্রাইমারি তোমাদের ধারণাটা দিচ্ছি। খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা অতীতে চলতেছিল। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, অতীতকালে কি আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, যেটাই বলি সাধু ভাষায় এই তুমি বলতে পারো। এবার দেখো, আমরা 3 নংয়ে যেটা পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু 2টা কাজ থাকবে, একটা কাজ আগে শেষ হবে এবং আরেকটা কাজ পরে শেষ হবে। 2টা কাজই কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু একটা কাজ আগে হবে আরেকটা কাজ পরে হবে। এবং এখানে নতুন তোমার টু বি ভার্ব ইউজ হবে, হ্যাড ইউজ হবে, এখানে হ্যাড কথাটা ইউজ হবে। যে কাজটা আগে শেষ হবে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, যে কাজটা আগে শেষ হবে। আর যে কাজটা পরে শেষ হবে সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। মোট কথা, এই টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানে 2টা কাজ সম্পন্ন হবে, একটা কাজ আগে হবে এবং আরেকটা কাজ পরে হবে।
এখন যেই কাজটা প্রথমে হবে সেই কাজটাই আমরা হ্যাড ইউজ করে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ইউজ করে আমরা সেন্টেন্সটা তৈরি করব। দেখো খেয়াল করো, পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা খেয়াল করো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কি হলো? রোগীটি মারা গেল কি ডাক্তার আসার পূর্বে। রোগীটি কি হলো? মারা গেল। ডাক্তার আসার পূর্বে কি হয়েছিল? রোগীটি মারা গিয়েছিল। তার মানে আগে কোন কাজটা হয়েছিল বলো তো? আগে হচ্ছে আমাদের কি হয়েছে? আগে হচ্ছে ডাক্তার মারা গিয়েছিল, এই কাজটা, সরি, পেশেন্ট মারা গিয়েছিল, সেটা হচ্ছে এই কাজটা আগে সম্পূর্ণ হয়েছে। তারপরে পরে তোমার ডাক্তার এসেছে। তাহলে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে সেটাই আমরা আগে লিখেছি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করেছি। এই যে ডাইড, তোমার ডাইয়ের পাস্ট পার্টিসিপল, সেটা আমরা 3 নম্বর রূপটা লিখেছি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সে অবশ্যই আমাদের পাস্ট বা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা ইউজ করতে হবে। দেখো দ্য পেশেন্ট হ্যাড, এখানে আমরা হ্যাড ইউজ করেছি, তারপর ডাইড পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করেছি, বিফোর দ্য ডক্টর কেম। এই পরের অংশ, পরের কাজটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন ধরো বিফোর দ্য ডক্টর কেম, আমরা কামে পাস্ট ফর্ম লিখেছি এখানে কেম। তাহলে পাস্ট পারফেক্টে কি দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে দুইটা কাজ সম্পন্ন হবে, একটা কাজ আগে হবে এবং একটা কাজ পরে হবে। যে কাজটা আগে হবে সেটা আমরা কি কোন টেন্সে করব? পাস্ট পারফেক্ট টেন্সে করব, হ্যাড ইউজ করে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ইউজ করে। আর পরের কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, সেটা আমরা শুধু ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করব। এই পাস্ট পারফেক্টটা তোমাদের এই ক্লাস 4 এর জন্য আপাতত এতটুকু ধারণাই যথেষ্ট। আমরা যত উপরে ক্লাসে উঠবো আরো ডিটেল জানবো। আমি জাস্ট তোমাদের প্রাথমিক ধারণাটা দিচ্ছি। এবার দেখো 4 নং এ আমরা কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে কি অতীতকালে দুটো কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। দুইটা কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে এটা। সেটা কি দেখো, আমি এক্সাম্পলটা আমি বুঝাই দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর হি কেম। তাহলে কি দাঁড়াচ্ছে? সে আসার পূর্বে কি আমি বইটি পড়তে ছিলাম। আমি একটি বইটি পড়তেছিলাম, সেটা কি সে আসার পূর্বে আমি কি করতেছিলাম? বইটা পড়তেছিলাম। তাহলে আগে কোন কাজটা চলতেছিল? আমার বই পড়াটা চলতেছিল। সে পরে আসছে, কিন্তু আমি কি বলছি কথা? সে আসার পূর্বে আমি বইটি পড়তেছিলাম। তার মানে কি হচ্ছে? কাজটা আমার চলতেছিল তার আসার আগে। আমি এই বইটি পড়তেছিলাম। আই হ্যাড বিন রিডিং দ্য বুক, আমি বইটি পড়তেছিলাম বিফোর হি কেম। সে আসার পূর্বে আমি কি করতেছিলাম? বইটা পড়তেছিলাম। কিছু সময় ধরে তোমার এই কাজটা চলতেছিল। এখানেও ঠিক তাই, পাস্ট পারফেক্টের মতো দুইটা কাজ, এখানে দুইটা কাজ শেষ হয়ে গেছে, আর এখানে হচ্ছে একটা কাজ চলতেছিল আর একটা কাজ পরে হয়। সেটা দুইটা কাজ, একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকে। আচ্ছা, তোমাদের আমি টেন্স, যেহেতু তোমাদের এটা একটু একদম নিউ একটা আইটেম, আমি আরেকবার প্রথম থেকে একটু রিভিশনের মতো বলে যাচ্ছি। পাস্ট টেন্স মিন্স হচ্ছে আমাদের অতীতকালে কোনো কাজ সম্পন্ন হওয়াটা, যেটা কাজটা হয়ে গেছে, অতীতে কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেটাই বোঝায় পাস্ট টেন্সে। তাহলে আমি আরেকটু রিপিট করছি, খেয়াল করো। যে ভার্ব দ্বারা কোনো কাজ পূর্বে বা অতীতে সম্পন্ন হয়েছিল এরূপ বোঝায়, তাকে পাস্ট টেন্স বলে। যে কাজটা অতীতে সম্পূর্ণরূপে করা শেষ হয়ে গেছিল সেটাই বোঝায়, সেটা হচ্ছে পাস্ট টেন্স। এবং পাস্ট টেন্সে আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করব? পাস্ট ফর্মটা ইউজ করব। যেমন উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। ওয়েনটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম, এখানে আমরা পাস্ট ফর্মটা ইউজ করেছি। আচ্ছা, তারপর দেখো পাস্ট টেন্স এখানে কত ভাগে বিভক্ত সেটা আমরা লিখেছি, ঠিক প্রেজেন্ট টেন্সের মতো আমরা যেটা ফার্স্ট সেমিস্টারে পড়েছি। প্রথম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি, যে কাজটা তোমার শেষ হয়েছিল কিন্তু তার ফল কোনো বর্তমান নেই, মোট কথা কাজটা তোমার শেষ হয়ে গেছে। যেমন দেখো আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম, ঠিক এখানে ইটের পাস্ট ফর্মটা ইউজ হয়েছে এট। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা অতীতকালে চলতে থাকবে,
যেমন আমি গতকাল তোমাদের ক্লাস নিচ্ছিলাম বা গতকাল তোমাদেরকে ইংরেজি পড়াচ্ছিলাম, অতীতে সেই কাজটা চলতেছিল। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স এখানে হচ্ছে তোমার দুইটা কাজ থাকবে, একটা কাজ আগে সম্পন্ন হবে আর একটা কাজ পরে সম্পন্ন হবে। যে কাজটা আগে সম্পন্ন হবে সেই কাজটাকে আমরা কি করব, হ্যাড ইউজ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা সেটা লিখবো। যেমন ধরো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, পরের কাজটিও হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো এই যে আমরা লিখেছি দ্য ডক্টর কেম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আর এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে আমরা হ্যাড ইউজ করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রুপ ইউজ করেছি। এখানেও ঠিক দুইটা কাজ হবে এবং দুইটা কাজই সংগঠিত হয়ে যাবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, ঠিক আছে, একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এবং আরেকটা কাজও সেখানে, মানে দুইটা কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে আগে চলতে থাকবে, সেখানে দুইটা কাজ। যেমন ধরো এখানে দেখো আই হ্যাড বিন রিডিং দ্য বুক, আমি বইটি পড়েছিলাম, বিফোর হি কেম, সে আসার পূর্বে, মানে সে আসার পূর্বে আমি একটা কাজ করতেছিলাম, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝেছো। আমরা নেক্সট আলোচনায় যাব। আচ্ছা দেখো তোমাদের আমি আলোচনা করেছি একটু আগে টেন্স 5 নং, শীটের 5 নং। 6 নংয়ে হচ্ছে তোমাদের যে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ওগুলোকে আমাদের ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভ যেটা চেঞ্জ করতে হবে, ওগুলোকে থেকে পজিটিভ দেওয়া থাকবে, তোমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিটা লিখতে হবে। কিছু ওয়ার্ড দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হবে অর্থসহ। তোমাদের বইয়ের পেজ নাম্বার অনুসারে সিলেবাস অনুযায়ী তোমরা এটা পড়ে নিবে, খুবই সহজ। ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো, এটা খুব সহজ, একটু পড়লেই পারবে এবং খুব অল্প দেওয়া আছে। এই যেমন ধরো 8টি ওয়ার্ড, 8টি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, খুব কম। সেটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিটা তোমরা পড়ে নিবে। আচ্ছা 6 নংয়ের পরে 7 নং হচ্ছে আমাদের কিছু স্ট্রং অ্যান্ড উইক ভার্ব দেওয়া আছে, ওগুলোর ফর্মগুলো তোমাদের লিখতে হবে। যেমন পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমাদের লিখতে হবে। ভার্ব দেওয়া আছে কিছু, আমি তোমাদের আলোচনা করছি অল্প দুই একটা, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তোমরা এটা দুইটা বুঝলে তোমরা বাকি সবই পারবে। আমি একটু দেখো বুঝিয়ে দিচ্ছি। 7 নংটা প্রথমে আমাদের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, তারপর পাস্ট ফর্ম, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো প্রথম ভার্বটা দেওয়া আছে সি। সি মিন্স হচ্ছে দেখা, সেটাকে আমরা যদি অতীতে নিয়ে যাই, পাস্ট ফর্মে নিয়ে যাই, সেটা হয়ে যাবে স। ওটার মিনিংটা হবে তোমার দেখে ছিল, মানে অতীতে সে, এটা হচ্ছে বর্তমানে সে দেখতেছে, দেখা যেটা, আর এটা হচ্ছে অতীতে সে দেখছিল। আর সিন পাস্ট পার্টিসিপল যেটা, সেটা দেখেছে, মানে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এরকম বোঝাচ্ছে দেখেছে। যেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে এবং ফিউচার পারফেক্টে আমরা ইউজ করি এই ভার্বটা, পাস্ট পার্টিসিপল। তারপর দেখো স্ট্যান্ড। স্ট্যান্ড হচ্ছে দাঁড়ানো, স্ট্যান্ড হচ্ছে দাঁড়ানো, স্ট্যান্ড মিন্স দাঁড়ানো। সেটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, স্টুড, দাঁড়িয়েছিল, মানে অতীতে যেটা, অতীতের ঘটনা। তারপর হচ্ছে স্টুড, এটা হচ্ছে দাঁড়িয়েছে, এইমাত্র শেষ হয়েছে যেটা, দাঁড়িয়েছে। এটা বাকি প্রত্যেকটা তোমার ভার্বগুলো ঠিক এভাবেই অর্থসহ তোমরা লিখবে। তোমরা প্রেজেন্ট ফর্মের অর্থ লিখলেই হবে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলটা না লিখলেও চলবে। তোমরা পরীক্ষার খাতায় শুধু প্রেজেন্ট ফর্মের অর্থটা লিখলে হবে। আর তোমরা যদি বুঝে পড়ে লিখতে চাও তাহলে সবগুলো মিনিং সহ লিখলেই পড়াটা সুন্দর হবে এবং টিচারও বুঝতে পারবে যে তুমি এটা বুঝে লিখেছো, জাস্ট মুখস্থ করে তুমি লিখোনি এটা। আচ্ছা 8 নংয়ে তোমাদের কি আছে দেখো। 8 নংয়ে হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কিছু ট্রান্সলেশন দেওয়া আছে, যেমন বাংলা দেওয়া আছে, তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এগুলো তোমরা বইয়ের পেজ নাম্বার অনুযায়ী পড়ে নিবে, খুবই সহজ, এই 2-1 বার পড়লেই তোমরা সেটা পারবে। 9 নংয়ে তোমাদের আছে শীটে WH কোশ্চেন। এটা একটা বোঝানোর একটা আইটেম, আমি তোমাদের এটা খুব ভালো করে বোঝাতে চেষ্টা করব, আশা করি তোমরা বুঝবে। তোমাদের WH কোশ্চেন মানে হচ্ছে, WH কোশ্চেন হচ্ছে তোমাদের কি
কোশ্চেন তৈরি করতে হবে। অ্যান্সারটা দেওয়া আছে এবং আন্ডারলাইন করা আছে, পুরো কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এখানে, সেগুলো আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে তোমাকে এখানে প্রশ্ন তৈরি করতে হবে। দেখো আমরা এটা আলোচনা শুরু করি। প্রথমে আমাদের 9 নং এ কি আছে আমরা একটু দেখি। প্রথমে দেওয়া আছে তোমাদের, দেওয়া আছে দেখো, হ্যাঁ 9 নং এ হচ্ছে তোমার মেক WH কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। তোমাদের এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে কি বলেছে, WH কোশ্চেনটা তৈরি করতে, মানে কোশ্চেন তৈরি করতে দেওয়া হয়েছে। উত্তরটা দেওয়া আছে এবং আন্ডারলাইন করা ওয়ার্ডের উপর ভিত্তি করেই তুমি এখানে কোয়েশ্চেন তৈরি করবে। এখন দেখো আমরা আই হেল্প হিজ ব্রাদার্স। প্রথমে আমরা চিন্তা করব এটা কোন টেন্সে দেওয়া আছে। এটা দেওয়া আছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা তোমাদের আমি একটু আগে বুঝিয়েছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্মটা ইউজ হয়, ঠিক আছে, আর বাকি যে অবজেক্ট সেটা তো থাকে। এখন এইটা তোমার WH করতে গেলে এটার কিছু রুল আছে, সেটা আমি তোমাদের বলছি। যেমন দেখো, অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, যেমন ধরো কার সাথে, কাকে, কার দ্বারা বোঝায়, তখন আমাদের হোম দিয়ে কোশ্চেনটা শুরু করতে হয়। হোম দিয়ে আমাদের কোশ্চেনটা শুরু করতে হয়। এখানে যে অবজেক্টটা দেওয়া আছে দেখো সেটা ব্যক্তিবাচক, হিজ ব্রাদার্স, মানে তার ভাইদেরকে বোঝানো হয়েছে। আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। এখানে হিজ ব্রাদার্স, তার ভাইদেরকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এখন দেখো এটা আমি কোশ্চেনটা কিভাবে তৈরি করেছি। আমাকে আগে খুব ভালো করে সেন্টেন্সের বাংলা অর্থটা বুঝতে হবে, তখনই আমি প্রশ্নটা তৈরি করতে পারবো। যেমন ধরো এখানে হচ্ছে আমি তার ভাইদেরকে সাহায্য করেছিলাম। এখন এটাকে যদি আমরা প্রশ্ন তৈরি করতে যাই, এখানে দেখো হিজ ব্রাদার্স এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটার উপর ভিত্তি করে তুমি কোয়েশ্চেনটা তৈরি করো। কি হবে, তুমি কাদেরকে সাহায্য করেছিলে। বাংলাতে কোশ্চেনটা দাঁড়াচ্ছে তুমি কাদেরকে সাহায্য করেছিলে। এটা যেহেতু পাস্ট টেন্সে করা আছে সেজন্য আমরা অ্যান্সারে এখানে ডিড ইউজ করেছি, যেহেতু এটা পাস্ট টেন্সে করা আছে। দেখো আর বলেছিলাম যখন ব্যক্তিবাচক অবজেক্টটা দেওয়া থাকবে তখন আমাদের কি ইউজ করতে হবে, হোম। হোম ডিড ইউ হেল্প, তুমি কাদেরকে সাহায্য করেছিলে। শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে হবে, এটা না দিলে সম্পূর্ণটাই তোমার কাটা যাবে, সম্পূর্ণটাই কাটা যদি কোয়েশ্চেন মার্ক তুমি ইউজ না করো। কারণ এখানে তোমাকে বলেছে কোয়েশ্চেন তৈরি করতে, অবশ্যই কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। আচ্ছা নেক্সট আমরা দেখি কি আছে। আচ্ছা তারপর দেখি হি ফিনিশড রাইটিং এ নভেল। সে কি করলো, একটি উপন্যাস লিখে শেষ করলো। কি করেছিল সে, সে একটি উপন্যাস লিখে শেষ করেছিল। রাইটিং এ নভেল, এটার নিচে আন্ডারলাইন করা আছে। এটার উপর ভিত্তি করে তুমি প্রশ্নটা তৈরি করো। আগে বাংলাতে চেষ্টা করো, তখন আমি বাংলা মিনিংটা বলছি। সে একটি উপন্যাস লিখে শেষ করেছিল। এটাকে যদি আমি এই রাইটিং এ নভেলের উপর ভিত্তি করে কোশ্চেন তৈরি করি, তাহলে আমি লিখতে পারি কি, সে কি লিখে শেষ করেছিল বা সে কি শেষ করেছিল। ঠিক আছে, সে কি শেষ করেছিল। যখন কি অর্থে ইউজ হবে তখন আমরা সেখানে অবশ্যই কি করব, হোয়াট দিয়ে তোমার হোয়াট ইউজ করব। যখন আমাদের এই যে তোমার এই অবজেক্টটাতে কি অর্থে প্রশ্নটা কি দিয়ে হবে, তখন আমরা সেটাখানে অবশ্যই হোয়াট ইউজ করব। যেমন দেখো, হোয়াট ডিড হি ফিনিশ, কি হচ্ছে অর্থটা কি দাঁড়াচ্ছে, সে কি শেষ করেছিল। অ্যান্সারটা হচ্ছে সে একটি উপন্যাস লিখে শেষ করেছিল। তাহলে যেহেতু কি কথাটা এসেছে সেজন্য আমরা এখানে কি করব, হোয়াট ইউজ করব। আর ডিড হয়েছে আমাদের কেন, যেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে আমরা কি করেছি, এটা ডিড ইউজ করে কোশ্চেনটা তৈরি করেছি। হোয়াট ডিড হি ফিনিশ, যখন আমরা ডিড দিয়ে কোশ্চেন তৈরি করব ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে চলে যাবে, ওটা কিন্তু পাস্ট ফর্মে থাকবে না। যখন আমরা কি করব, কোয়েশ্চেন তৈরি করব, তখন সেটা কি হয়ে যাবে, তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সে যখন আমরা নিয়ে যাব সেটা অবশ্যই কি হবে, ডিড যখন ইউজ হবে তখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে।
আচ্ছা, সিতে দেখি আমরা কি, সিতেও ঠিক একই। তোমার কি প্রশ্ন দ্বারা করা হয়েছে, যেমন আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। তুমি কি পছন্দ করো, কি কথাটা এখানে আসছে, সেজন্য আমরা এখানে হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। যেহেতু এটা তোমার হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা এখানে ডু ইউজ করেছি। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা এখানে কি করেছি, ডু ইউজ করেছি। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। আমরা আগে সেন্টেন্সটার বাংলা অর্থটা বুঝতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করার পর আমরা বাংলাতে প্রশ্নটা তৈরি করব। তারপর দেন আমরা ইংরেজিতে ট্রাই করব যে এখানে কি প্রশ্ন করা হয়েছে। যেহেতু কি চেয়েছে হোয়াট, এখানে আমরা অবশ্যই হোয়াট ইউজ করব। এবং যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে কি করেছি, ডুটা ইউজ করে আমরা এটাকে ইন্টারোগেটিভ করেছি, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তৈরি করেছি। দেখো ঠিক আছে। তারপর দেখো ডি নাম্বারে কি বলেছে, হি রানস। সেন্টেন্সে যখন ভার্ব সম্পর্কে জানতে চাইবে তখন অবশ্যই আমাদের হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট ব্যবহার করতে হবে। মোট কথা একই, সে কি যখন জানতে চাবে, হি রানস, সে কি করে। তাহলে কি ভার্বটা সম্পর্কে যখন জানতে চাচ্ছে সে কি করে, তখন সেটার অ্যান্সার অবশ্যই আমাদের কি হবে, তোমার হোয়াট দিয়ে শুরু করতে হবে। যেমন দেখো, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, সে কি করে, সে দৌড়ায়। হি রানস মানে হচ্ছে সে দৌড়ায়। তাহলে প্রশ্ন তৈরি করলাম আমরা কি, হোয়াট ডাজ হি ডু। যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা প্রশ্ন তৈরি করার সময় এখানে যে ডাজ ইউজ করেছি। এখানে আমরা কি ইউজ করেছি, ডাজ ইউজ করেছি। আর যেহেতু এর আগের সেন্টেন্সটা ছিল তোমার ফার্স্ট পারসনে, এই জন্য আমরা এটি কি করেছি, তোমার ডু ইউজ করেছি। এখানে যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে আমরা এখানে ডাজ ইউজ করেছি। হোয়াট ডাজ হি ডু, সে কি করে। এখানে ভার্বকে ঘিরে যখন প্রশ্ন তৈরি হবে তখন অবশ্যই আমরা হোয়াট ইউজ করব। আচ্ছা, তারপর দেখি আমরা তারপরেরটাও সে একই রুলের মধ্যেই পড়ে। যেমন ধরো, হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, সে কি, সে মাঠে দৌড়াচ্ছে। সে কি করছে, মাঠে দৌড়াচ্ছে। ঠিক ভার্বকে ঘিরেই প্রশ্ন হয়েছে। তাহলে বাংলা অর্থটা হচ্ছে সে মাঠে দৌড়াচ্ছে। আমরা যদি এটা বাংলাতে প্রশ্ন তৈরি করি তাহলে কি লিখবো, সে কি করছে মাঠে। ভার্বকে ঘিরে আমাদের প্রশ্ন, তাহলে অবশ্যই আমরা এখানে হোয়াট ইউজ করব। যেমন ধরো, এটা তোমার করা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা তৈরি করা আছে, সেজন্য আমরা এখানে ইজটা ইউজ করেছি হোয়াটের পরে। যেমন ধরো, হোয়াট ইজ হি ডুইং ইন দ্য ফিল্ড, সে মাঠে কি করছে, সে মাঠে দৌড়াচ্ছে। হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, সে মাঠে দৌড়াচ্ছে। কোশ্চেনটা কি হবে, সে মাঠে কি করছে, সে ভার্বকে ঘিরে প্রশ্ন, এই জন্য আমরা এখানে হোয়াট ইউজ করেছি। আচ্ছা, তারপরে আমরা এফে দেখি, এখানে কিছু কমপ্লিমেন্ট করা আছে, কারো সম্পর্কে ভালো কথা বা ভালো গুণ সম্পর্কে এখানে আলোচনা আছে। দেখো, করিম ইজ অ্যান অনেস্ট বয়। এখানে যেহেতু কমপ্লিমেন্ট করা আছে, কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই যখন কোশ্চেন তৈরি করব তখন আমরা হাউ ইউজ করব। যেমন এখানে বলেছে, দেখো, করিম ইজ অ্যান অনেস্ট বয়, করিম একজন সৎ ছেলে। তাহলে আমরা এখানে প্রশ্ন তৈরি করতে গেলে বাংলাতে কোশ্চেনটা কি দাঁড়াবে, যে করিম কেমন, কেমন এর ইংরেজিটা হচ্ছে হাউ। তাহলে যখন কোনো কমপ্লিমেন্ট থাকবে কারো সম্পর্কে, তখন ওইটার ভিত্তিতে আমরা কোয়েশ্চেন তৈরি করব, তখন হাউ ইউজ করব। যেমন দেখো, হাউ ইজ করিম, করিম কেমন, করিম কি একজন সৎ ছেলে। তারপর দেখো, জিতে কি দেওয়া আছে, ঠিক তাই যদি অবজেক্ট সংক্রান্ত প্রশ্ন হয়, যেমন ধরো, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে কি নেতা নির্বাচিত করলাম, আমরা তাকে কি করলাম, নেতা নির্বাচিত করলাম। এই অবজেক্টকে ঘিরেই যখন প্রশ্ন থাকবে তখন আমরা সেটা হোয়াট দিয়ে শুরু করব। যেমন আমরা তাকে কি তৈরি করলাম বা কি বানালাম, যখন কি হবে, অবজেক্টকে ঘিরেই প্রশ্নটা থাকবে, তখন আমাদের কি করতে হবে, হোয়াট ইউজ করে আমাদের তৈরি করতে হবে কোশ্চেনটা।
যেমন দেখো, হোয়াট ডিড ইউ মেক হিম, অ্যান্সারটা ছিল আমরা তাকে নেতা নির্বাচিত করলাম। এটা পাস্ট টেন্সে করা, যেহেতু মেড, সেটাকে আমরা যেহেতু কোয়েশ্চেন তৈরি করবো, যেহেতু মেড পাস্ট টেন্সে, সেটার জন্য আমরা ডিড দিয়ে স্টার্ট করেছি। হোয়াট ডিড ইউ মেক হিম, তোমরা তাকে কি তৈরি করেছিলে বা কি বানিয়েছিলে, সেটাই এখানে কোশ্চেন করা হচ্ছে যে তোমরা তাকে কি বানিয়েছিলে। আমরা তাকে কি নেতা বানিয়েছিলাম, নেতা হিসেবে নির্বাচিত করেছিলাম। এখানে তোমরা তাকে কি নির্বাচিত করেছিলে সেটাও হতে পারে। এটা কিন্তু পাস্ট টেন্সে, সেই জন্য এটা ডিড ইউজ হয়েছে এবং কি মেডের প্রেজেন্ট ফর্মটা এখানে ইউজ হয়েছে। যখন আমি আগেও বলেছি, যখন পাস্ট টেন্সে থাকবে তোমার স্টেটমেন্টটা, তখন আমরা যখন কোয়েশ্চেন তৈরি করবো ডিড ইউজ করব এবং আমাদের ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে যাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি। হ্যাঁ, তারপর কি বলেছে নেক্সটে। আচ্ছা, উই গো টু স্কুল ওয়াকিং অন ফুট। এখানে ঠিক এই ধরনের প্রশ্ন করা হয়েছে, কিভাবে, মানে উই গো টু স্কুল ওয়াকিং অন ফুট, সে একই, ওই জন্য হাউ যেটা বললাম কমপ্লিমেন্ট, এই একই নিয়ম এখানে প্রযোজ্য হবে যে আমরা পায়ে হেঁটে স্কুলে কি, উই গো টু স্কুল ওয়াকিং অন ফুট, আমরা পায়ে হেঁটে স্কুলে যাই, আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে, উত্তরটা দেওয়া হয়েছে যে আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। এটাকে তুমি এখন প্রশ্ন করলে তাহলে কি দাঁড়াবে, তোমরা কিভাবে স্কুলে যাও। বাংলাতে যদি আমি প্রশ্ন তৈরি করি, যেহেতু ওয়াকিং অন ফুটের নিচে আন্ডারলাইন করা, এই স্টেটমেন্টের নিচে আন্ডারলাইন করা, তোমরা এইটার ভিত্তিতে প্রশ্নটা তৈরি করবে। আগে অবশ্যই সেন্টেন্সের মিনিংটা তোমাকে জানতে হবে, যে কি আমরা পায়ে হেঁটে স্কুলে যাই, পায়ে হেঁটে। তাহলে এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে কিভাবে, ঠিক সেম আমরা কমপ্লিমেন্টে যেটা বলছিলাম যে করিম কেমন, এখানেও ঠিক তাই, কেমন কিভাবে ওগুলো বুঝাতে তোমার হাউ দিয়ে শুরু করতে হয়। তাহলে কি করতে হবে, হাউ ডু ইউ গো টু স্কুল, তোমরা কিভাবে স্কুলে যাও। কোশ্চেনটা দাঁড়াচ্ছে তোমরা কিভাবে স্কুলে যাও। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই জন্য আমরা এখানে ডু দিয়ে এটা কোশ্চেন তৈরি করেছি। হাউ ডু ইউ গো টু স্কুল, তোমরা কিভাবে স্কুলে যাও, আমরা কি করি, পায়ে হেঁটে স্কুলে যাই। ঠিক আছে, তারপর দেখি আমরা তোমার যে নাম্বারটা, যখন এখানে তোমার এটা একটা কি মিস গেল নাকি, EFGH একটা মিসিং হয়েছে। আচ্ছা, এটা তোমরা শীট থেকে দেখে নিও, এখানে একটা মিসিং হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, মারুফ ব্রাদার ইজ এ ডক্টর, কারো সাথে কারো সম্পর্ক বুঝালে তখন আমরা হুজ দিয়ে অ্যান্সারটা, কোয়েশ্চেনটা তৈরি করব। হুজ দিয়ে কোয়েশ্চেনটা তৈরি করব। মারুফ ব্রাদার ইজ এ ডক্টর, এখানে কি বলা হয়েছে, মারুফের ভাই একজন ডাক্তার। তাহলে মারুফের সাথে তার ভাইয়ের এখানে সম্পর্ক কথা বোঝানো হয়েছে, বা অথবা এই যে ডক্টর, মারুফের ভাই যে একজন ডক্টর, সেটা বলা হয়েছে। যখন কি হবে, কারোর সাথে কারো সম্পর্ক বুঝাবে, তখন কি ব্যবহার করতে হবে, আমাদের হুজ ব্যবহার করতে হবে। যেমন হুজ ব্রাদার ইজ এ ডক্টর, কার ভাই একজন ডাক্তার। এখানে হচ্ছে মারুফের ভাই একজন ডাক্তার, আমরা বাংলা মিনিংটা হচ্ছে মারুফের ভাই একজন ডাক্তার। এটাকে যদি এখন আমরা প্রশ্ন করি, কি হবে, কার ভাই একজন ডাক্তার, তাহলে কি লিখতে হবে, কার ভাই যখন আমরা লিখবো তখন অবশ্যই হুজ ইউজ করতে হবে। যে কারোর সাথে কারোর সম্পর্ক যখন আমরা বুঝাবো, তখন আমাদের হুজ ইউজ করতে হবে। হুজ ব্রাদার ইজ এ ডক্টর, কার ভাই একজন ডাক্তার। আচ্ছা, তারপর তোমরা খেয়াল করো, তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে একটা বোর্ডে মিসিং আছে, ওইটা তোমরা শীট থেকে দেখে নিও। আর তোমাদের 10 নংয়ে হচ্ছে, হ্যাঁ সেটা মিসিং যেটা, সেটা হচ্ছে তোমার ওই হি উইল গো টু লন্ডন, সে লন্ডনে যাবে। সে কোথায় যাবে, সে লন্ডনে যাবে, লন্ডনের নিচে আন্ডারলাইন করা। তাহলে যখন জায়গার নামই থাকবে, প্রশ্নে করা হবে যে কোথায় যাবে, তখন আমরা অবশ্যই হোয়ার ইউজ করব। কি ইউজ করব, তখন আমরা কি ইউজ করব, অবশ্যই হোয়ার ইউজ করব। সে কোথায় যাবে, সে লন্ডনে যাবে। তাহলে আমরা কি লিখব, হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে,
হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে। আর তোমার অ্যান্সারটা দেওয়া আছে হি উইল গো টু লন্ডন, সে লন্ডনে যাবে। যখন আমরা কোশ্চেন তৈরি করব তখন আগে বাংলা অর্থটা আমরা খুব ভালোভাবে জেনে নিয়ে বাংলাতে প্রশ্ন তৈরি করব। বাংলাতে প্রশ্ন তৈরি করার পর আমরা ট্রাই করব সেটা ইংলিশে কোশ্চেনটা তৈরি করা। যেমন কি দিয়ে প্রশ্ন হলে হোয়াট ইউজ হবে, কিভাবে, কেমন, এটা দিয়ে প্রশ্ন হলে হাউ ইউজ হবে। তারপর তোমার কাকে, কার দ্বারা, কার সাথে, তখন হোম ইউজ হবে। আবার যখন একজনের সাথে আরেকজনের সম্পর্ক বুঝাবে তখন কি হবে, হুজ দিয়ে স্টার্ট হবে। ঠিক এভাবেই তোমরা, আশা করি তোমরা বুঝেছ ডাব্লিউএইচ কোশ্চেন। তোমাদের 10 নংয়ে হচ্ছে একটা প্যারাগ্রাফ ইউর স্কুল, সেটা তোমরা তোমাদের যে তোমাদের সিলেক্টেড বুক দেওয়া যেটা গ্রামার বই, সেখান থেকে তোমরা পড়ে নিবে। চাইলে তোমরা নিজেরা বানিয়ে আরও সুন্দর করে লিখতে পারো। চেষ্টা করবে নিজে যেন মানে বানিয়ে 2-1 লাইন লেখার। পুরোটাই বই থেকে মুখস্থ করে তুমি খাতায় লিখবে না। 2-1টা লাইন তুমি তোমার স্কুল সম্পর্কে নিজেই বানাবে। তুমি স্কুলকে পছন্দ করো, ভালোবেসে তুমি যে বাক্যগুলো তৈরি করতে পারো ট্রাই করবে, চেষ্টা করবে। ওকে, তাহলে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার আজকের মতো আলোচনা শেষ। তোমাদের ক্লাস 4-এর ইংলিশটা শেষ। আমি মোটামুটি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তারপরও তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা অনলাইনে কমেন্ট করতে পারো। কারো কোথাও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আমরা পরে চেষ্টা করব সেটা সলিউশন দেওয়ার জন্য, কোথাও যদি তোমার কোনো সমস্যা থাকে। আর অবশ্যই তোমরা স্কুল থেকে সেকেন্ড সেমিস্টারের শিট সংগ্রহ করে নিবে। নেক্সট তোমাদের সাথে আমার ম্যাথ ক্লাসে দেখা হবে অনলাইনে। আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।